নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প মুন্ডু। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। জয়চণ্ডীতলা মোড়ে পৌঁছতে না পৌঁছতেই বিজুবাবু টের পেলেন বৃষ্টি শুরু হয়ে গেছে। রাত 10টা হবে। বিজুবাবু ঘড়ি পড়েন না। ঘড়ি এক ধরনের ফ্যাশন বই তো নয়। যে সময়কে বাঁধতে পারবি না তোরা, সেই জিনিসকে মেপে কি লাভ? যে বয়ে যাচ্ছে তাকে যেতে দাও তার মতো। বাইরে বের হলে যদি খুব দরকার পড়ে, তখন ঘড়িওয়ালা কোনো লোকের কাছ থেকে সময় জেনে নেন। ওতেই দিব্যি কাজ চলে যায়। তাই ঘড়ি কিনে অর্থের অপচয় করেননি বিজুবাবু। ঘন্টাখানেক আগে 5 পাড়ার মোড়ে একটা মিষ্টির দোকানে সময় দেখেছিলেন তিনি। 9টা 10। সেই হিসাবে এখন 10টা হবে। বিজুবাবু গভীর চিন্তা ভাবনা আর হিসাব নিকাশ করে দেখেছেন যে একটু চেষ্টা করলে জীবন থেকে আরো অনেক কিছুই ছেঁটে ফেলা যায়। তাতে জীবন হালকা হয় আর খরচও কমে। এই জন্য লোকে আড়ালে তাকে কিপ্পুস বলে। কেউ তার বাড়ি খোঁজ করলে পাল্টা জিজ্ঞেস করে, কোন বিজু? কিপটে বিজু? এতে অবশ্য কিছু এসে যায় না বিজুবাবুর। কাউকে একটা নামে ডাকলেই সে সেটা হয়ে যায় না। এই যেমন দাসপাড়ার হারাধন দাস। সে বেচারি একটু বেশি খায় দায় বলে লোকজন তার নাম দিয়েছে হাতি। হাতি হারাধন। তা সেই জন্য তো সে তার লেজ সুর গজিয়ে যায়নি। লোকজন যা বলার বলবে, তোমার কাজ তুমি মন দিয়ে করে যাবে, যেমনটি করেছিলেন আমাদের মহাপুরুষরা। রামমোহন, বিদ্যাসাগর, তাঁরা যদি লোকজনের কথায় চলতেন তাহলে কোনো কাজই করতে পারতেন না। তাই যেটা নিজে ভালো মনে করবে সেটাই করবে। এই যেমন ধরা যাক জুতো। জীবনে চটি বা জুতোর খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয়নি তার। ফালতু দেখনদারি। জুতো আবিষ্কারের আগে মানুষ কি বেঁচে ছিল না? দিব্যি ছিল। কোন এক বখাটে লোকের মাথায় হঠাৎ কি বাই চাপলো যে জুতো আবিষ্কার করে বসলো। ব্যাস, অমনি চারদিকে জুতো জুতো রব। সবাইকে জুতো পরতেই হবে। ব্যাপারটা কালে কালে এমন দাঁড়ালো, এখন এক একজনের 5-7, এমনকি 20-25 জোড়া পর্যন্ত জুতো। তারপর জামা কাপড়। এক জোড়া ধুতি আর সুতির এক জোড়া পাঞ্জাবিতে দিব্যি চলে যায় তার। খুব নোংরা না হলে কাছাকাছির ঝামেলায় যান না। ছিঁড়ে টেরে গেলে নিজেই সেলাই করে রিভু করে নেন। সুচ আর সুতো পাড়া প্রতিবেশীর কাছ থেকে ধার করে আনেন। এখন প্রতিবেশীরা নানান রঙের সুতো দেন প্রতিবার। সেলাই তাপ্পি পড়ে নানা রঙের। সেলাইয়ের পাশে সেলাই, তাপ্পির ওপর তাপ্পি। দেখে মনে হবে কি জমকালো জামা, একেবারে রাজা রাজরার মতো। একদিন একটা ভিখারি ভিক্ষে চাইছিল তার কাছ থেকে। জ্ঞান হওয়া স্তক কাউকে একটা পয়সা ভিক্ষে দিয়েছেন বলে তো মনে পড়ে না তার। সেদিনও যথারীতি ফিরিয়ে দিয়েছিলেন ভিখারিকে। সে যাবার সময় বলে গেল, এমন দামি জামা পরেছেন আর 2 পয়সা ভিক্ষে দিতে পারছেন না। তারপর ছাতা। যে দেশে 2.5 মাস বর্ষাকাল, সে দেশে ছাতার কি প্রয়োজন? বিশেষত এখনো যখন এদিক ওদিক কিছু কলা গাছ, কচু পাতা চোখে পড়ে, একটা পাতা ছেড়ে নিলেই তো হলো। তারপর চারপাশে কিছু দয়ালু ছাতাওয়ালাও দেখা যায়। যেখানে কলা পাতা বা কচু পাতা মেলে না, সেখানে ছাতাওয়ালা ধরতে হয়। ও দাদা, ও কাকা, ও ভাইপো, কোন দিকে যাবে গো? ছাতাটা বাড়িতে ফেলে এসেছি, একটু এগিয়ে দেবে নাকি? তো কেউ না কেউ রাজি হয়েই যায়। আর একবার ছাতার তলায় ঢুকতে পারলেই হলো। একটু একটু করে ছাতার দখল কি করে নিতে হয় বিজুবাবু সেটা ভালোই জানেন। কিছুক্ষণ পরে দেখা যায় বিজুবাবুর হাতে ছাতার বাঁট, বিজুবাবু মাঝখানে, আর ছাতার প্রকৃত মালিকের শরীরের অর্ধেকটা ছাতার বাইরে। আর বিজুবাবু মাঝে মাঝেই বলছেন, কে ভিজছেন না তো? শরীরে একটু আধটু জল লাগলে ক্ষতি নেই, কিন্তু মাথা না ভেজে। সে দয়ালু ছাতাওয়ালা ভদ্রতা করে বলেন, না, আমি ঠিকই আছি। আপনি ঠিক আছেন তো? বিজুবাবু একটু লজ্জা লজ্জা গলায় বলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছি। আসলে একটা ছাতার তলায় মিলেমিশে পথ চলাই তো আমাদের সংস্কৃতি। কথায় আছে না, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন।
ছোট্ট একটা তেঁতুল পাতায় যদি 9 জন হতে পারে, এত বড় ছাতায় 2 জন হওয়া তো কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, ঠিক কিনা বলুন? এমন পরিস্থিতিতে সায় দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না ছাতাওয়ালার। এইভাবেই বিজুবাবু বাড়ি পৌঁছে যান। কিন্তু আজ ব্যাপারটা একটু জটিল হয়ে পড়ল। জয়চণ্ডীতলা মোড়টা ঘুরঘুরটাই অন্ধকার। এখানে কিছু ছোটখাটো দোকান আছে বটে, কিন্তু সন্ধ্যের পর সবাই দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। আসলে এদিকে লোক চলাচল কম। সন্ধ্যের পর এমনিতেই বিক্রি বাটা খুব একটা হয় না। বৃষ্টি ক্রমশ বাড়ছে। কার্তিকের শেষ, কিছুদিন হলো বাতাসে একটা শীত শীত ভাব। এই ঠান্ডায় বৃষ্টির জলে ভিজলে সর্দি, জ্বর, এমনকি নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। আর অসুখ মানেই ডাক্তার, উচ্ছের ওষুধ, এক কাঁড়ি পয়সা খরচ। একবার নিউমোনিয়া হয়েছিল তার। এমনই অসময়ে বৃষ্টিতে ভিজে জ্বর এলো প্রথমে। গা হাত পায়ে ব্যথা, মাথা টনটন। বিজুবাবু ভেবেছিলেন 2-1 দিন ঠিক করে খাওয়া দাওয়া করলে এমনি সেরে যাবে। কিন্তু কোথায় কি, শুরু হলো হাঁপ টান। বিজুবাবু একেবারে নেতিয়ে পড়লেন। চোখে অন্ধকার। কতক্ষণ বা কতদিন আচ্ছন্ন হয়েছিলেন বিজুবাবু তা জানেন না। তো পাড়ার লোক গদাধর ডাক্তারকে ডেকে এনে চিকিৎসা করিয়েছিল। তিনি সুস্থ হলেন বটে, কিন্তু ডাক্তার ফিস চেয়ে বসলেন। বিজুবাবু বুঝলেন এসব পাড়ার লোকের শয়তানি। তার যাতে কিছু পয়সা গলে যায় সেই ব্যবস্থা করেছে। তিনি বললেন, আমি টাকা দেব কেন? আমি তো আপনাকে ডাকিনি, কাউকে ডাকতেও বলিনি। যারা ডেকেছে তাদের বলুন। প্রতিবেশীদের ডাকা হলো। দেখা গেল প্রতিবেশীদের মধ্যে কেউ এই ঘটনাটা স্মরণ করতে পারছেন না। হঠাৎই তারই মধ্যে ফেলু সাহা গদাধর ডাক্তারকে বলে উঠলেন, ডাক্তার বাবু, আমি তো আপনার কাছে টাকা পাই, 20 টাকা। ডাক্তারবাবু একটু অবাক হয়ে বললেন, তুমি আমার কাছ থেকে কিভাবে টাকা পাও? ফেলু সাহা বললেন, সেই যে গেল মাসে পেট ব্যথায় কাউকে না পেয়ে আপনার কাছে গেলুম, আপনি ওষুধ দিলেন, 30 টাকা ফিস। তখন আমার কাছে 50 টাকা নোট, আমি দিলাম আপনাকে। আপনি বললেন খুচরো নেই, পরে নিয়ে যেও। আমার পেটের ব্যথায় তখন মাথা পাগল দশা, তাই চুপচাপ বাড়ি চলে গেলাম। তারপর তো 3-4 দিন গেলাম, হয় আপনি নেই, আর নয় আপনি আছেন কিন্তু খুচরো নেই। অসুখ তো সারলই না, টাকাটাও জলে গেল। আজ আপনাকে পেয়েছি, খুচরো দিয়ে তারপর কথা। গদাধর ডাক্তার বললেন, ডাক্তার কি সব সময় পকেটে খুচরো নিয়ে ঘোরে? দাঁড়াও, বাড়ি থেকে খুচরো নিয়ে আসছি। গদাধর ডাক্তার সেই যে কাটলেন আর ফিরলেন না। পাড়া প্রতিবেশীরা সব একে একে চলে গেলেন। যাবার সময় সকলেই মত প্রকাশ করলেন ডাক্তারদের উচিত পকেটে খুচরো নিয়ে চিকিৎসা করা। চকাং করে একবার বিদ্যুৎ চমকালো। সেই আলোয় দ্রুত একবার চারদিকে চোখ বুলিয়ে নিলেন বিজুবাবু। খুবই চেনা জায়গা তার। আশেপাশে কচু বন বা কলা বাগান কিছুই নেই। তবু ওই যে লোকে বলে আশার ওপর আশা, অনেকটা তেমনই আর কি। করাত করে একটা বাজ পড়লো। আরো একটু ঝেঁপে এলো বৃষ্টি। আশেপাশে দাঁড়াবার মতো কোনো জায়গা নেই। থাকার মধ্যে আছে একটা নিম গাছ। বিশাল মোটা গুঁড়ি তার, কত বয়স কেউ জানে না। ওটার নিচে দাঁড়ানো যেতে পারে, কিন্তু বৃষ্টি বেশিক্ষণ চললে ওখানে দাঁড়িয়েও ভিজতে হবে। তাড়াতাড়ি পা চালিয়ে গাছের নিচে চলে এলেন বিজুবাবু। গাছের ওপর একটা কিছু ঝটপট করে উঠল। পাখিটা কি হবে? বৃষ্টিতে সবাই আশ্রয় খুঁজছে। আবার একটা বাজ পড়ল। কাছাকাছি কোথাও শিয়ালের দল ডেকে উঠল। এবার একটু ভয় পেলেন বিজুবাবু। না, শিয়ালের ডাকের জন্য নয়, ভয় পেলেন ঝেঁপে আসা বৃষ্টির জন্য। ভিজলেই নিউমোনিয়া, আবার প্রতিবেশীদের বজ্জাতি, আবার পয়সা খরচ। সেবার ডাক্তারবাবু পেঁচে পড়ে পালিয়েছিলেন, কিন্তু বারবার তেমনটা হবে এমন ভাবার কোনো কারণ নেই। আবার আলোর ঝলকানি, আর তাতেই একটু আশার আলো দেখতে পেলেন বিজুবাবু। একজন আসছেন এবং মাথায় ছাতা। এদিকেই আসছেন ভদ্রলোক। এবার ভদ্রলোককে রাজি করাতে হবে শুধু। ভদ্রলোক কাছাকাছি আসতেই বিজুবাবু বললেন, দাদা ভাই, কোথায় যাবেন? আবার বিদ্যুতের চমক। বিজুবাবু দেখলেন ভদ্রলোক দাঁড়িয়ে গেছেন একটু তফাতে। মাথায় কালো রঙের একটা ছাতা, মুখ দেখা যাচ্ছে না। বিজুবাবু আবার প্রশ্ন করলেন, কত দূর যাওয়া হবে? ভদ্রলোক বললেন, হে হে,
চলে আসুন, চলে আসুন। বিজুবাবু আর বিলম্ব না করে প্রায় দৌড়ে চলে গেলেন ছাতার নিচে। ভদ্রলোক বললেন, এত রাতে কোথা থেকে? বিজুবাবু বললেন, গিয়েছিলুম বড় গাছিয়া। বড়গাছিয়া? কেন? সে তো অনেক দূর। বিজুবাবু বললেন, দূর একটু আছে বটে, তা পা চালিয়ে গেলে আর কতক্ষণ। গেছিলুম লঙ্কা কিনতে। লঙ্কা? হ্যাঁ, বললেন বিজুবাবু। ততক্ষণে দুজনে হাঁটতে শুরু করে দিয়েছেন। ভদ্রলোক বললেন, হে হে, আপনাদের বাজারে কি লঙ্কা পাওয়া যায় না? বিজুবাবু বললেন, যায় বটে, কিন্তু সে লঙ্কায় ঝাল কম। ভদ্রলোক বললেন, আরে বাস, কিরকম ব্যাপারটা? বিজুবাবু বললেন, তাহলে বুঝিয়ে বলি আপনাকে ব্যাপারটা। আমি মানুষটা একটু মিতব্যয়ী। অনেকে আমাকে কৃপণ বলে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি ওদের অর্বাচীন বলে মনে করি। কৃপণতা আর মিতব্যয়িতা এক জিনিস নয় মশাই। তেমনি ব্যয় আর অপচয়ও এক নয়। আমি অপচয়কে খুব অপছন্দ করি। ভদ্রলোক বলে উঠলেন, আমিও, অপচয় কোনো কাজের কথা নয়। বিজুবাবু বললেন, আমি দিনে মাত্র একবার খাই, দুপুরবেলা। ভাত নয়, রুটি। ভাতের অনেক ঝামেলা। ভাত করতে জ্বালানি বেশি খরচ হয়। তারপর ভাত খেতে যাই হোক একটা তরকারিও তো লাগে। কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রুটি খাওয়া যায়। ভদ্রলোক বললেন, ও তাই নাকি? হ্যাঁ। বিজুবাবু বললেন, প্রথমে লঙ্কায় একটা কামড় দিতে হবে। ঝাল লাগবে, তখন রুটি চিবোতে হবে। ঝাল কমে গেলে আবার লঙ্কায় কামড়, তারপর আবার রুটি। এইভাবে দেখবেন খাওয়া শেষ। ভদ্রলোক বললেন, বাস রে, কি দারুণ আইডিয়া। বিজুবাবু বললেন, হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে, লঙ্কায় লঙ্কায় ঝালের কম বেশি হয়। কখনো একটা লঙ্কায় দুটো রুটি খাওয়া হয়ে যায়, আবার কখনো একটা লঙ্কায় একটা বেশি খাওয়াই যায় না। এদিকে আমাদের বাজারে লঙ্কার ঝাল দিন দিন কমছিল। টের পাচ্ছিলাম আমি। লঙ্কাওয়ালাদের কারসাজি আর কি। তা খবর পেলাম, বড়গাছিয়া বাজারে একজন সন্ধ্যের পর কাঁচা লঙ্কা নিয়ে বসে। তার লঙ্কায় নাকি প্রচন্ড ঝাল। এক কামড়ে অনেকগুলো রুটি খেয়ে ফেলা যায়। তো সেই সন্ধানে গিয়েছিলাম, কিন্তু সে আজ লঙ্কা নিয়ে বসেনি। শরীর টরীর খারাপ বোধ হয়। হঠাৎ করে একটা বাজ পড়ল। বিজুবাবু একটু কেঁপে উঠে ছাতার হ্যান্ডেলটা বাগিয়ে ধরলেন। তারপর আরো একটু সরে গেলেন ভদ্রলোকের দিকে। ভদ্রলোক বললেন, হ্যাঁ হ্যাঁ, ছাতার ভেতর ঢুকে আসুন, নইলে জলের ছাঁট লাগবে গায়ে। বিজুবাবু বুঝতে পারলেন লোকটার নরম সরম প্রকৃতি। আস্তে আস্তে এবার ছাতার দখল নিতে হবে। তেমনটাই করে থাকেন তিনি। কিছুক্ষণ পর দেখা গেল ছাতার ঠিক মধ্যিখানে বিজুবাবু। ছাতার বাঁট তারই হাতে, আর যার ছাতা তিনি এক ধারে চলে গেছেন। বিজুবাবু একটু ভদ্রতা দেখাবার জন্য বললেন, হ্যাঁ, ভিজছেন না তো আপনি? তাহলে একটু না হয় সরে আসুন। ভদ্রলোক বললেন, গায়ে একটু বৃষ্টির ছাঁট লাগছে বটে, তবে তেমন কিছু নয়। মাথা না ভিজলেই হলো, ওটাই তো আসল। বিজুবাবু বললেন, হ্যাঁ, একদম ঠিক। ভদ্রলোক বললেন, মাথা ভিজলেই কেলেঙ্কারি, একদম নিউমোনিয়া। বিজুবাবু বললেন, ঠিক ঠিক। হাত পা যত ইচ্ছে ভিজুক, মাথাটা শুকনো রাখা দরকার। আমার তো মাথা ভিজে গেল বলেই নিউমোনিয়ায় পড়লুম। এক কাঁড়ি টাকা খরচ করে কোনো রকমে প্রাণটা বাঁচলো। ভদ্রলোক বললেন, আমারও তো সেম কেস, নিউমোনিয়া। মাথাটাই ভিজে গিয়েছিল যে। কিন্তু কিন্তু কি? প্রশ্ন করলেন বিজুবাবু। কোনো উত্তর নেই। বিজুবাবু আবারও বললেন, কিন্তু কি? এবারও কোনো উত্তর নেই। বিজুবাবু এবার ঘাড় ঘুরিয়ে তাকালেন। একটা বিদ্যুৎ চমকালো। বিজুবাবুর গায়ের লোমগুলো ছোট ছোট ধান গাছের মতো খাড়া হয়ে উঠল। বিজুবাবু দেখলেন ভদ্রলোকের মুন্ডুটা শুধু ছাতার তলায়, আর ধরটা ছাতার বাইরে। প্রবল বৃষ্টিতে ভিজছে ধরটা। মুন্ডু বলল, আমার নিউমোনিয়াটা আর সারলো না, বুঝলেন? বিজুবাবু দৌড় মারলেন, থামলেন একেবারে বাড়ির সদর দরজায়। খেয়াল করলেন ছাতাটা হাত ছাড়া হয়নি। পরদিন পাড়ার লোকজন একটা দৃশ্য দেখলো যা আগে কখনো দেখা যায়নি। বিজুবাবুর হাতে ছাতা, পুরনো রংচটা একটা ছাতা, কাপড়ে দুটো তাপ্পি।
কেউ বলল সেকেন্ড হ্যান্ড কিনেছেন, কেউ বলল চেনা জানা কেউ দয়া করে দিয়েছে, কেউ বলল কে আবার দেবে, খরচের ভয় তো কারোর সঙ্গে সম্পর্ক রাখে না, মনে হয় ভূতে দিয়েছে, ভূতের ছাতা। কেউ বলল ছাতার ভূতও বলতে পারো, যা অবস্থা ছাতার। বিজু বাবু এসব কথার উত্তর দেন না, দিব্যি কাজে লাগছে ছাতাখানা। মাঝে মাঝে শুধু একটা চিন্তাই একটু কুটকুট করে, সেই মুন্ডু বেটা যদি ছাতা চাইতে আসে কি বলবেন তাকে। শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প মুন্ডু। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।